পরদিন সকালে। গুড মর্নিং জেট জ্ঞানপা, কখন উঠলে? ও ফ্যান্টাসি। আচ্ছা তাহলে কফি বানাই। আচ্ছা চলো। দুই ভাই বোন যখন রান্নাঘরে সকলের নাস্তা বানাতে ব্যস্ত, তখন ক্রিস্টিনা আর টেইলর বসে সব কাগজপত্র গুছিয়ে নিল। এলিজা কফির মগগুলো এনে টেবিলের উপর রাখলো। জেইডের এখনো নাস্তা বানানোর কাজ শেষ হয়নি। এলিজা এসে টেইলরের পাশে বসতেই টেইলর বলল, ফাইলগুলো আবার শেফে রাখতে হবে, অফিসের কেউ জানে না আমি এগুলো নিয়ে এসেছি। ঠিক আছে, এখন শুরু করো। মাথা নাড়িয়ে টেইলর বলতে শুরু করে, রিচার্ড লিয়াম নিখোঁজ, তবে তার সাথে সম্পৃক্ত কিছু কেস আছে, শুনবে? আপাতত ইভানকে দিয়ে শুরু করো। ঠিক আছে। পাশ থেকে কতগুলো ফাইল বের করে টেইলর বলল, ইভান লিয়াম, বয়স 20, প্রথম কেস অ্যাক্সিডেন্ট। ইভানের বিরুদ্ধে এ মামলা করেছেন শিল্পপতি জর্দান গোমেজ। ওনার মেয়ে অ্যালান গোমেজকে রাস্তায় গাড়ি চাপা দিয়েছিল ইভান, যেটা ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত, কিন্তু ক্ষমতার জোরে বেঁচে গিয়েছিল ইভান। শাস্তি হয়েছিল তার ড্রাইভারের ছেলে। 12 বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল। প্রুফ কি আছে এই বিষয়ে? প্রুফ একটাই, ড্রাইভারের ছেলে ক্লাস অ্যাটেন্ডেন্স। সাক্ষী অনুযায়ী ছেলেটা অ্যাক্সিডেন্টের মুহূর্তে ক্লাসে ছিল, কিন্তু এটা কোনো প্রকার শক্ত প্রমাণ না। শক্ত প্রমাণ না মানে তখন লয়াররা কি স্ট্রং ডিফেন্ড করেনি? এলিজা, তখন লিয়াম পরিবার অনেক বেশি পাওয়ারফুল ছিল। এই কেস আবার ওপেন হবে? না, এই কেস আমাদের স্টেটমেন্ট হবে। তুমি আগে পরের কেসগুলো দেখো। আচ্ছা দেখাও। এটা গত কয়েক বছরে করা 14টা পুলিশ কেসের ফাইল। এগুলো সবই গ্যাম্বলিং, কার রেসিং আর জুয়া সংক্রান্ত, যার সাথে সরাসরিভাবে ইভান জড়িত। এইসব মিডিয়ায় ধরাছোঁয়ার বাইরে। কেসগুলোকে সূক্ষ্মভাবে সরিয়ে ফেলা হয়েছে। এইসব জুয়ার কেস যদি একবার ভাইরাল হয়, ইভানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আর এই জন্যই এগুলো হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়েছিল। বুঝলাম। আর রেপ কেসগুলো? ইভানের নামে কোনো রেপ কেস নেই এলিজা। হোয়াট? আমি নিজের সাক্ষ্য দিতে পারবো এই ব্যাপারে। সাক্ষী দিয়ে কিছুই হবে না এলিজা, কোর্ট চাই প্রমাণ। কোনোভাবে ইভানের বাড়ির বেসমেন্ট তল্লাশি চালানো যায় না? কিসের ভিত্তিতে তল্লাশি এলিজা? ইভেন পুলিশ আর কর্পোরেট হেয়ার সবগুলোকে টাকার গোলাম করে রেখেছে বাপ ছেলে। ঠিক আছে, এটা নিয়ে ভাবছি আমি। তুমি চিন্তা করো না। বেবির যত্ন নাও, ঠিক করে খাওয়া দাওয়া করো। দেখো তোমার জায়গা নিতে নতুন প্রিন্সেস আসছে কিনা। আলতো হাসে এলিজা। টেইলর হেসে বলে, ততদিনে তুমি কুইন হয়ে যাবে। যাই হোক, ফ্রেশ হয়ে নাও। তুমি স্টুডিওতে যাওয়ার আগে আমাকে একটু অফিসে নামিয়ে দিও। আচ্ছা, ব্রেকফাস্ট করে নেই আগে। খাবারের টেবিলে মুখ গোমড়া করে বসে আছে অ্যাশার। গতকাল উইলিয়াম আর লুসিনাকে আটকাতে পারলেও তাদের মুখ থেকে একটা কথাও সে বের করতে পারেনি। এদিকে এলিজা কোথায় তা কেউ জানে না, জানলেও কেউ তাকে বলছে না। সব চিন্তা ঝেড়ে সে অগাস্টের নাম্বারে কল করলে তা রিসিভ করলো সেলেন। অ্যাশার কিছু বলার আগেই সেলেন বলল, আপনি ক্রিস্টিনার ভাই তাই না? অগাস্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কি আপনাদের ওখানে? স্টুডিও থেকে সোজা অ্যাস্তার ভিলাতে ফিরেছে এলিজা। দরজা খুলতেই ভেতরের নিস্তব্ধতা তাকে স্বাগত জানালো। ব্যাগটা সোফার কোণে ছুঁড়ে দিয়ে ধীর পায়ে সে সোজা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ঘরে এসে নিজের ক্লান্ত দেহখানা বিছানায় মেলে দিল। সারাদিন মিউজিক স্টুডিওতে কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় নেমে এসেছে। বাইরে শহরের আলো ঝলমলে হলেও এলিজার মনে যেন ভারী অন্ধকার। চোখের নিচে ক্লান্তির চিহ্ন স্পষ্ট। শরীর যেন অবসন্ন। একটু পর পর আঙুল দিয়ে চুল সরিয়ে নেয়, গভীর শ্বাস ফেলে। একদিনের ক্লান্তি শরীরে বয়ে বেড়ানো কঠিন হয়ে উঠেছে তার জন্য। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে নিজের জন্য এক কাপ কফি বানানোর সিদ্ধান্ত নিল। ক্লান্তি দূর না হলেও অন্তত কিছুটা স্বস্তি পাবে এই আশায়। কফি বানিয়ে নিজের ঘরে ফিরে এলো সে। সামনের দিনগুলো বেশ কঠিন। ব্যাগটা সোফার কোণা থেকে তুলে নিয়ে জানালার পাশের বড় টেবিলের দিকে এগিয়ে গেল সে। বড় একটা শ্বাস নিয়ে ব্যাগ থেকে কতগুলো কাগজ বের করলো সে। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ক্লান্তির রেশ যেন কাটছেই না এলিজার। আবারও নিজের ক্লান্ত কায়া নিয়ে বসে পড়লো সোফায়। কফির খালি কাপটায় একবার চোখ বুলিয়ে নিল। সিলিংয়ের দিকে চেয়ে নিজে নিজেই বলল, ইদানিং শরীরটা বেশি ক্লান্ত লাগে। সবকিছুর থেকে মন উঠে গেছে দেখে কি এমন লাগে? নিজের চিন্তায় বিভোর হয় এলিজা। একটা সময় চোখ লেগে আসে তার। লুটিয়ে পড়ে ঘুমের ঘোরে। পাশের টেবিলেই অগোছালোভাবে পড়ে থাকে তার সকল কাগজপত্র। প্রায় মধ্যরাত। সমস্ত গাত্রে আকস্মিক ছোঁয়া পেয়ে হকচকিয়ে ঘুম থেকে উঠল এলিজা। চোখ খুলতেই তার সামনে দৃশ্যমান হলো এক পুরুষালী উন্মুক্ত দেহ। ভয়ে এলিজা চিৎকার করতে নিলেই লোকটি তার ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল।
উরু থেকে রিভলভার বের করতে নিলেই এলিজার হাত মুচড়ে ধরে লোকটি। অন্ধকার রুমে বন্দিরত এলিজা হাঁটুতে মুখ গুজে অশ্রু নিপাত করছে। খট করে দরজা খোলার আওয়াজে ভরকে গেল এলিজা। তবে পেছনে না ফিরে সে অনুভব করছিল কারোর উপস্থিতি। তার পেছনে কারোর উপস্থিতি ঠিকই টের পেয়েছে সে। ভালোভাবেই বুঝে গেছে অ্যাশার ঘরে এসেছে। অ্যাশারের গম্ভীর কণ্ঠস্বর নীরবতা ভেঙে মসৃণ অথচ বিপদের সূক্ষ্ম প্রান্তে আবদ্ধ করে ফেলে এলিজাকে। তার সামনে এসে সে কাঙ্ক্ষিত মানুষটি বসে পড়ল। আলতো হাতে তার গ্রীবা স্পর্শ করে বলল, আবার পালিয়ে যাওয়ার প্ল্যান করছো না তো এলিসা? অ্যাশারের ছাইরঙা চুলগুলো কিছুটা এলোমেলো। তার ছিদ্র করা দৃষ্টি এলিজার দিকে তালাবদ্ধ। তো তুমি আমাকে এভাবে কন্ট্রোল করতে পারবে না। এলিজার কথায় অ্যাশার তার মাথা কাত করে। তার অভিব্যক্তি অপাঠ্য। তোমাকে নিয়ন্ত্রণ করবো আমি এলিজাবেথ? আমার তোমাকে নিয়ন্ত্রণ করার দরকার নেই। তুমি যতবার তোমার কার্ডস দেখাতে আসবে আমার কাছে, ততবার তোমাকে আত্মসমর্পণ করতে হবে। বলেছিলাম না তুমি আমার কাছে কেবলমাত্র কয়েদি। এই তোমার ভালোবাসার নমুনা? ডিভোর্স আমি তোমাকে দেবই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যাশার ফিসফিস করে বলল, তুমি আমাকে কখনো এড়াতে পারবে না এলিজাবেথ। তুমি আমার সব সময়। এবার বলে ফেলো, ক্রিস্টিনা কোথায়? মেরে ফেলেছি। বিকৃত হাসে এলিজা। ফলস্বরূপ এলিজার চুলের মুঠি পেছন থেকে চেপে ধরে অ্যাশার। গম্ভীর গলায় আবারও জিজ্ঞাসা করে, বলে সুইটহার্ট, নাহলে তোমার সাথে ঠিক কি কি করবো তুমি ভাবতেও পারবে না। ভয় দেখাচ্ছ? বাঁকা হাসে এলিজা। অ্যাশারও হেসে বলে, আমি যে কি সেটা তোমার অজানা নয় এলিজা। আর আমি কি কি করতে পারি সেটাও তুমি জানো। রিচার্ড কোথায়? এলিজার কথার উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে, ক্রিস্টিনা কোথায়? রিচার্ডকে মেরে ফেলেছো? ক্রিস্টিনাকে কোথায় লুকিয়েছো? এলিজা কিছু বলার আগেই অ্যাশার তার ঠোঁটকে একটা উত্তপ্ত আধিপত্যপূর্ণ চুম্বনে বন্দী করে নিল। একটা সময় নিজের আধিপত্য বিস্তার করলো এলিজার সমগ্র দেহে। 2 দিন ধরে ক্রিস্টিনা নিখোঁজ। গতদিন থেকে অগাস্ট নিখোঁজ। চিন্তায় ঘুম নেই অ্যাশারের চোখে, অথচ ঠিকই নিশ্চুপ আর শান্তির ঘুমে আচ্ছন্ন এলিজা লেপ্টে আছে তার বক্ষস্থলে। বিরক্ত হয়ে উঠে বসে অ্যাশার। কিছু একটা ভেবে দাঁড়িয়ে পড়ে সে। ভোরের আলো এখনো ফোটেনি। নিশিতার আধিপত্য শেষ হওয়ার পূর্বেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে। এদিকে অ্যাশার বেরিয়ে যেতেই এলিজা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো নিজের ঘর থেকে। টেইলরকে কল করে বলল, টেসা, ফাইল কি রেডি? অপর পাশ থেকে জবাব এলো, ইয়েস, আই হায়ার্ড দ্য বিগেস্ট ডিভোর্স লয়ার ফর ইউ। ধন্যবাদ টেসা, ডিভোর্সটা আমার লাগবেই। অ্যাশা সাইন করলেই হয়। ফোন কেটে দিয়ে উইলিয়ামের ঘরের দিকে হাঁটা দিল সে। দরজায় প্রথমবার নক করতেই ভেতর থেকে উইলিয়াম বলল, কাম ইন। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই হকচকিয়ে উঠল এলিজা। উইলিয়াম হাতে মদের গ্লাস নিয়ে বসে আছে আরাম কেদারায়। তার দিকে এগিয়ে যেতে যেতে এলিজা ব্যথাতুর গলায় বলল, আজ আমার জন্য তোর এই হাল, তাই না ভাইয়া? তুই ড্রিঙ্ক করছিস? এটা কি আদৌ সম্ভব? মাঝে মাঝে ড্রিঙ্ক করি, তোরা কখনো ধরতে পারিসনি? কিছুটা থেমে সে আবারও বলল, এত রাতে এলি যে, কিছু হয়েছে? এখন রাত না ভাইয়া, সকাল হয়ে গেছে। কথাটা কোনো মতে শেষ করে নিজের ভাইকে জড়িয়ে ধরে এলিজা অশ্রুসিক্ত নয়নে উইলিয়ামের দিকে চেয়ে বলে, ভাইয়া, আমি আশারের কাছ থেকে ডিভোর্স নিলেও তুমি ডিয়ানাকে বিয়ে করবে, প্রমিস মি? উইলিয়াম চুপ করে থাকলে আরো অশান্ত হয় এলিজা। কাঁদতে কাঁদতে বলে, কি হলো বলো? কিছু না বলে বোনকে আলিঙ্গন করে নেয় সে। বিকেলে সূর্যের সোনালী আলো তখনও কালাবাসাসের পাহাড়ের কোলে মৃদু ম্লান হয়ে আসছিল। এলিজা তার কালো সোয়েডানের স্টিয়ারিং ধরে পথ পাড়ি দিচ্ছিল। গাড়ির ভেতরে বেজে চলছিল হালকা সুরের মিউজিক, যা তাকে দিনের উত্তেজনা থেকে কিছুটা মুক্তি দিচ্ছিল। তবে এই শান্তির আড়ালেই লুকিয়েছিল একটা অজানা অস্বস্তি, যা তার নজর এড়ায়নি। যাত্রার শুরুর কিছুক্ষণের মধ্যে এলিজা টের পেল যে একটি গাড়ি তাকে ফলো করছে। প্রথমে বিষয়টি তার কাছে অদ্ভুত ঠেকছিল। সে ভেবেছিল হয়তো সেফ কাকতালীয়, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার সন্দেহ বাড়তে থাকলো। ফলো করা গাড়িটি ঠিক তার গতি অনুসরণ করছিল। এমনকি সে যখন অপ্রয়োজনে মোড় নিল, তখনও এলিজা তীক্ষ্ণ চোখে সাইড ভিউ মিররে তাকালো। গাড়িটি কালো রঙের একটি রেঞ্জ রোভার। জানালাগুলো টিন্টেড। ভেতরে থাকা কারো চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তার বিষাদময় জীবনের অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিল, এটি নিছক কাকতালীয় নয়। কেউ তার উপর নজর রাখছে। কিন্তু কেন? আর কেই বা নজর রাখবে? সে তো সরাসরি তার মিউজিক স্টুডিও থেকে বেরিয়েছে, আর কেউ তো এটা জানে না, এমনকি অ্যাশারও না। তাহলে কে? ইভান? মাথার মধ্যে প্রশ্নগুলো ঘুরপাক খেতে শুরু করলো। নিজেকে নিজে প্রশ্ন করলো, যে বা যারা ফলো করছে তারা কি জানে আমি কোথায় যাচ্ছি? কালাবাসাসে কারা আছে যাদের জন্য এত নজরদারি করতে হচ্ছে আমার ওপর? যদি অ্যাশার হয় তাহলে তো ক্রিস্টিনার জন্য, কিন্তু যদি ও না হয়? সে এক মুহূর্তের জন্য গাড়ির গতি কমালো, কিন্তু কিছু একটা মাথায় খেলে যেতেই আবারও দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলো। তার অজান্তেই এই পুরোটা সময় জুড়ে ঘটে চলছিল একটা অন্য ঘটনা। তার গাড়ির ডিকিতে একজন অচেনা ব্যক্তি সন্তর্পণে লুকিয়েছিল।
কিভাবে সে ঢুকেছে, তার উদ্দেশ্য কি, তা এখনো অজানা। এমনকি কেউ লুকিয়ে আছে এই বিষয়েও সে অবগত নয়। এদিকে এলিজা ধীরে ধীরে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করলো। তার কিছু সময় ব্যবধানে তার ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসের হাসি ফুটল। যদি তারা আমার পিছু নেয় তবে আমিও তাদের খেলায় নামিয়ে আনবো। কিছুটা নির্জন রাস্তায় এসে সে আচমকা একটা অপ্রত্যাশিত মোড় নিল। তার গতি দ্রুত কমিয়ে আবার বাড়ালো। পেছনের কালো রঙা গাড়িটা এখনো একইভাবে ফলো করছে। বেশ, একটু থেমে এলিজা মনে মনে বলল, এবার আমি তাদের দেখিয়ে দিব কাকে তারা ফলো করতে এসেছে। কালাবাসাসের পাহাড়ি পথ তার সঙ্গী। চারদিকে শুনশান নীরবতা, কেবল প্রকৃতির মৃদু গুঞ্জন। কিন্তু এই নীরবতার মাঝেও এলিজার মনে ছিল উত্তেজনায় টান টান। সে জানে আজকের সন্ধ্যাটা সহজে কাটবে না। এলিজা মোড় ঘুরিয়ে সমুদ্র পাড়ের দিকে গাড়ি ছোটায়। পথ ক্রমশ নির্জন হয়ে আসছিল। শহরের কোলাহল পেছনে ফেলে সে এগিয়ে চলল এক অজানা খেলায়, যেখানে প্রতিপক্ষের মুখোশ এখন উন্মোচিত হয়নি। সমুদ্রের গন্ধ আর হালকা ঠান্ডা বাতাস তার চারপাশে ছড়িয়ে পড়ছিল, কিন্তু তার মন পুরোপুরি সতর্ক। পেছনের গাড়িটি এখনো তার পিছু ছাড়েনি। গাড়ির জানালার কাছে একবার দৃষ্টি ফেরালো সে। চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং তার ঠোঁটের কোণে সেই চির পরিহিত আত্মবিশ্বাসী হাসি। আগুনে হাত দিলে সেই আগুনে তো ঝলসাতে হবেই আগন্তুক, নিজের মনে বলল এলিজা। একটা নির্জন বাঁক পেরিয়ে সে সমুদ্রের কাছে এসে গাড়ি থামালো। গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করলো সে। তবে সে গাড়ি থেকে নামলো না, বরং সাইড ভিউ মিররে তাকিয়ে প্রতিপক্ষের গতিবিধি লক্ষ্য করলো। সেই কালো রঙা রেঞ্জ রোভারটাও কিছুটা দূরে এসে থামলো, কিন্তু তার মধ্যে থেকে কেউ নামলো না। পেরিয়ে গেছে অনেকক্ষণ। সমুদ্রের গর্জন আর বাতাসের শোষ শব্দ যেন এই অদ্ভুত লুকোচুরির পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছিল। এলিজা ধীর পায়ে গাড়ি থেকে বেরোলো। তার উচ্চ হিলের আওয়াজ এক অদ্ভুত প্রতিধ্বনি তুলল চারপাশে। সে সামনের দিকে হাঁটতে শুরু করলো, ঠিক যেন নিজের পথ হারিয়েছে এমন একজন অসহায় প্রতীকের মতো। কিন্তু এই অভিনয়ের আড়ালে ছিল তার চতুর পরিকল্পনা। তাকে বেরিয়ে আসতে দেখে রেঞ্জ রোভার গাড়িটি থেকে একজন বেরিয়ে এলো। লম্বা গড়নের এক ব্যক্তি, মাথায় হুড তোলা। দূর থেকে তাকে দেখে বোঝা যাচ্ছিল না সে কে, কিন্তু তার গতিবিধি ছিল সতর্ক। এলিজার পিছনে ফিরে তাকালো না। সে সমুদ্রের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, অথচ প্রতিটি পদক্ষেপের পেছনে লোকটির ছায়া অনুভব করছিল। ঠিক যখন লোকটি আরেকটু কাছে এগিয়ে এলো, এলিজা হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার হাতে চকচকে রূপালী রিভলভার উঁচু করে ধরা। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ফলো করার সাহস দেখালে তার জন্য প্রস্তুত তো? লোকটা কিছুটা থমকে গেল। ধীরে ধীরে তার হুড নামালো। মুখটা পরিষ্কার দেখা গেল, চেনা চেহারা। কিন্তু এলিজার চোখে কোনো অবাক হওয়ার চিহ্ন নেই, বরং তার ভ্রু সামান্য কুঁচকে গেল। তুমি? তার গলায় এক ধরনের বিস্ময়ের ছোঁয়া। হ্যাঁ আমি। ক্রিস্টিনাকে কেন মারলে? লোকটি বলল শান্ত গলায়। এলিজা তার রিভলভার নামালো না, বরং উচ্চস্বরে ধমকে বলল, তাহলে বলো কেন পিছু নিয়েছিলে? লোকটা হাসলো। এলিজা এক পা এগিয়ে গেল। লোকটিকে চুপ থাকতে দেখে এলিজা রাশভারী গলায় বলল, আমার পথ আটকে তুমি ভুল করেছো অ্যারন। আমি যা শুরু করেছি তা শেষ করবই, আর তুমিও জানো আমাকে থামানো সহজ হবে না। সমুদ্রের বাতাসে তাদের কথাগুলো মিলিয়ে যাচ্ছিল, কিন্তু এই নির্জনতার মধ্যেই তৈরি হচ্ছিল নতুন এক সংঘাতের সূচনা, যা কেবল তাদের নিয়তি নয়, আরও অনেকের জীবনকে প্রভাবিত করবে। হঠাৎই পেছনের রেঞ্জ রোভার গাড়ি থেকে বেরিয়ে এলো চার্লট। এলিজার দিকে এগিয়ে এসে বলল, আমি জানি তুমি ক্রিস্টিনাকে মারোনি, প্লিজ বলে দাও কোথায়। মেরে ফেলছি। কেন কেন মারবো না বলো তো? আমার কাজ শেষ, তাই ওকেও শেষ করে দিয়েছি। আমার কাজের সাক্ষীকে কেন বাঁচিয়ে রাখবো আমি? চার্লট। কড়া গলায় জবাব দিল এলিজা। এলিজার কথায় রাগান্বিত হয়ে চার্লট বলল, তাহলে বলো ওর বডি কোথায়। এলিজা কিছু বলতে যাবে, সেই মুহূর্তে আরও একটি গাড়ি এসে থামলো তাদের সামনে। গাড়িটা এলিজার চেনা। মুহূর্তে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে এলো অ্যাশার আর উডি। অ্যাশারের মুখ কালো মেঘের মতো অন্ধকার। সে এক দৃষ্টিতে এলিজার দিকে তাকিয়েছে। ধমকে উঠে অ্যাশার বলল, এলিজা ক্রিস্টিকে খুন করনি রন। তার কণ্ঠের দৃঢ়তায় চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। উডি কিছুটা পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখেও চিন্তার ছায়া স্পষ্ট। অ্যারন ক্রোধে গর্জনরত গলায় বলল, তোর বউকে তুই ইনোসেন্ট বলতে চাইছিস? শোন অ্যাশ, ভালোবাসায় অন্ধ হওয়া ভালো না। আমি অন্ধ? তাহলে তখন কেন রিয়েক্ট করেছিলাম রন? এলিজা মারেনি ক্রিস্টিকে, আমি শিওর, 100% শিওর। তাহলে ক্রিস্টিনা কোথায়? চার্লটের প্রশ্নে গলা নিভে এলো অ্যাশারের। সে তো জানে না এই প্রশ্নের উত্তর। ধীর গলায় এসে বলল, আমি জানি না। এলিজা থতমত খেয়ে বলল, তাহলে তুমি আমাকে এতক্ষণ কেন সন্দেহ করেছো? অ্যাশার এক ধাপ এগিয়ে এলো। তার চোখে ছিল যন্ত্রণা আর রাগের মিশ্রণ। তোমার চুপ থাকা, তোমার আচরণ সবই আমাকে সন্দেহ করতে বাধ্য করেছিল। অ্যাশার বলল, তার কণ্ঠে এক অদ্ভুত মিশ্রণ, ক্ষোভ আর অপরাধবোধ। একটু থেমে গভীর শ্বাস নিয়ে সে যোগ করল, কিন্তু এখন আমি জানি তুমি এর সাথে জড়িত নও। অ্যাশারের চোখে গভীর দৃষ্টি ছিল, যেন সে এলিজার অন্তরের ভেতরে পর্যন্ত দেখতে চাইছিল। এলিজা স্থির হয়ে দাঁড়িয়েছিল, চোখে জল জমে উঠেছে, কিন্তু কোনো শব্দ বের হলো না।
সে কিছু বলতে পারল না। তার মনের ভেতরে যেন তোলপাড় শুরু হলো। উডি হালকা গলায় বলল, তবে এখন আসল প্রশ্ন হলো, ক্রিস্টিয়ানা ম্যাডাম এখন আসলো কোথায়? এলিজা ম্যাডাম, আপনার তো জানার কথা, তাই না? উডির প্রশ্নে এলিজা চুপ করে থাকে। কোনরূপ উত্তর করার প্রয়াস চালায় না সে। তাদের কথোপকথনের মাঝেই দূর থেকে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল, যেন এই অন্ধকার রাতে প্রকৃতিও কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে। উডি আরো কিছু বলতে যাবে, তার আগেই এলিজার গাড়ির ডিকি থেকে হঠাৎ করে এক অপ্রত্যাশিত দৃশ্য ঘটে। কালো পোশাকে মোড়া লম্বা গড়নের এক অল্প বয়সী যুবক বেরিয়ে আসে ডিকি থেকে। তার চুল এলোমেলো, মুখে একটা রহস্যময় অন্ধকারের ছাপ। তার হাতে চকচকে রিভলভার, যা সরাসরি তাক করা এলিজার দিকে। এক মুহূর্তের জন্য সবাই থমকে যায়। অগাস্ট। চারপাশে হতবাক বিস্ময়ের গুঞ্জন ওঠে। অগাস্ট দিক বিদিক চিন্তা না করে ঠান্ডার নির্লিপ্ত গলায় বলল, বেশ নাটক হলো, এবার সত্যি বলো, ক্রিস্টেসকে কোথায় লুকিয়ে রেখেছো? নাকি সত্যি ওকে খুন করেছো তুমি? এলিজার মুখে ভয়ের কোনো ছাপ পড়ল না, বরং ঠোঁটের কোণে একরকম ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। কাম ডাউন অগাস্ট, আগে বলো কাল থেকে তুমি কোথায় ছিলে অগাস্ট? এলিজার কণ্ঠে তীক্ষ্ণ ব্যঙ্গ ফুটে উঠল। অগাস্ট এক ধাপ এগিয়ে এলো, রিভলভারের নিশানা আরো দৃঢ় করলো। অ্যাশার উচ্চস্বরে ধমকে বলল, অগাস্ট, এটা কি করছো তুমি? স্টপ দ্য গান, ড্যাম ইট। অগাস্ট সোজা তার দিকে তাকিয়ে বলল, চুপ থাকুন মিস্টার আশার মিলার, আপনার ভালোবাসা আপনার চোখে অন্ধ করে দিয়েছে। আপনি বুঝতেই পারছেন না আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কি ধরনের মানুষ। এলিজা ধীরে ধীরে একপাশে পা বাড়ালো, স্মিত হেসে বলল, অগাস্ট, আমি ক্রিস্টিনাকে মেরেছি, এটাই প্রমাণ করার চেষ্টা করছো তাই না? তবে সত্যি কি তোমার কাছে প্রমাণ আছে? অগাস্ট থেমে গেল এক মুহূর্ত। তার চোখে দ্বিধার ছাপ ফুটে উঠল। পেছনে থাকা চার্লট আর অ্যারন একে অপরের দিকে তাকালো। পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অগাস্টের কথার ধরন সম্পূর্ণ ভিন্ন। ছেলেটা চুপচাপ স্বভাবের, বলতে গেলে ক্রিস্টিনার উল্টো। তবে পরিস্থিতি বুঝে কয়েকবার গায়ে মারামারির ট্যাগ লাগিয়ে ফেলেছে সে। তবে রিভলভার হাতে তাকে মোটেও স্বাভাবিক লাগছে না। চার্লট অ্যারনের দিকে তাকিয়ে বলল, সিস, ক্রিস্টিকে মারিনি চেরি। কি? তুমি অ্যাশের কথা শুনে কি কিচ্ছু বোঝোনি? অ্যাশার কখনোই কারণ ছাড়া স্ট্রং স্টেটমেন্ট দেবে না চেরি। শি ইজ ইনডিড ইনোসেন্ট। কিন্তু আমরা যে ওকে গুলি করতে দেখলাম। চার্লটের প্রশ্নের উত্তর না দিয়েই সে পাল্টা প্রশ্ন করলো তাকে। চেরি একটা প্রশ্নের উত্তর দেবে? কি? তুমি ক্রিস্টির পরনে কাপড়ে কোনো হিডেন ক্যামেরা লাগিয়েছিলে? থতমত খায় চার্লট। অ্যারনের দিকে চোখ তুলে তাকাতেই দেখে সন্দেহের লেলিহান শিখা জ্বলছে অ্যারনের চোখ জুড়ে। হঠাৎ কিছু একটা ভেবে সে অগাস্টকে বলল, অগাস্ট, এটা কোনো সমাধান না। যদি আমাদের মধ্যে কেউ সত্যিই জানে ক্রিস্টিনার ব্যাপারে, তাহলে সেটা বের করার জন্য এভাবে রিভলভার ওঠানো ঠিক নয়। অগাস্ট তার চোখ সরিয়ে চার্লটের দিকে তাকালো, কিন্তু রিভলভারের নিশানা এলিজার দিকেই রইল। আপনি কে? চার্লট শান্ত করায় উত্তর করল, চার্লেট লরেন্ট, অ্যারনের গার্লফ্রেন্ড। অগাস্ট আবারও বলে উঠল, আপনি জানেন না চার্লট, আপনারা কেউ জানেন না এই মেয়েটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি ওর ভিতরটা দেখেছি। এই যে মিস্টার মিলার, আপনি কি জানেন কাল রাতে আপনার ওয়াইফ অন্য একজনের সাথে রাত কাটিয়েছে? অ্যারন কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, হোয়াট? অগাস্ট তিরস্কার করে হেসে বলল, কি মিসেস এলিজাবেথ, বলুন সবাইকে। এলিজা কিছু বলার আগেই অ্যাশার নির্লিপ্ত কণ্ঠে বলল, ইট ওয়াজ মি, ওটা আমি ছিলাম। অ্যাশারের কথা শেষ হতেই চার্লট তাচ্ছিল্য করে হেসে ফেলল। বাঁকা হেসে বলল, তাহলে এভাবে আয়ত্তে নিয়েছে আপনাকে, বুঝলাম। এলিজা এবার তার রিভলভারটি ধীরে ধীরে নিচে নামিয়ে ফেলল। শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, গুলি চালাও অগস্ট। যদি সত্যিই মনে করো আমি কৃষ্ণাকে খুন করেছি তাহলে আমাকে থামাও, কিন্তু একবার ভাবো তোমার সন্দেহ কি তোমার হাতকে নাড়াতে পারবে? চারপাশের বাতাস যেন থমকে গেল। অগাস্টের আঙুল ট্রিগারের উপর থরথর করে কাঁপতে লাগলো। মুহূর্ত ব্যবধানে অগাস্ট নিজের আঙুল ট্রিগারে জোরালো করে ধরল। অ্যাশারের চোখ মুখ জুড়ে ভীতির রেশ দেখা দিল। রাগ ভয় শঙ্কা মিলিয়ে এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, অগাস্ট, ড্রপ দ্য গান, লিসেন টু মি। সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে, কাউকে বাঁচিয়ে রাখবো না। আপনারা সবাই মিলে আমাকে শেষ করে দিলেন। অগাস্ট, পাগলামি করো না। I lost my life and now I had to pay back. I know, August, but think about it. ক্রিস্টিনাকে ও গুলি করলো, কিন্তু তার বডির শেক পর্যন্ত করলো না। এটা কি স্বাভাবিক বলো? প্লিজ কাম ডাউন। অগাস্টের আঙুল ট্রিগারের উপর কাঁপতে থাকে অবিরাম।
চারিপাশের কোলাহল তার গলা চেপে ধরেছে। দিশেহারা হয়ে যাচ্ছে সে। তার দৃষ্টি অস্পষ্ট। মাথার ভেতর ক্ষোভ আর দোলাচল যেন একসঙ্গে বিস্ফোরিত হচ্ছে। চারপাশে সবাই থমকে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারপর হঠাৎ গুলি চলার শব্দ ভেসে এলো। এক মুহূর্তের জন্য যেন পুরোটা জায়গা স্তব্ধ হয়ে গেল। কেউ বুঝতে পারছে না কি হয়েছে। অগস্ট থমকে দাঁড়িয়ে, নিজের হাতে সে এখনো রিভলভার ধরে আছে, কিন্তু তার চোখে শূন্য দৃষ্টি। চারপাশে হতবাক মুখগুলোর মাঝে যেন সময় থমকে গেছে। গুলির প্রতিধ্বনি যেন এখনো বাতাসে ঝুলে আছে, আর সবার মনে আতঙ্ক আর প্রশ্নের ছায়া।